রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করতে হবে চীনের বুয়াও সম্মেলনে প্রধান উপদেষ্টা। স্বাধীনতা দিবসে ট্রাম্পের শুভেচ্ছা বার্তা। উৎসব উদযাপনে ফাঁকা হচ্ছে ঢাকা, স্ক্যাজুয়াল বিপর্যয় নেই ট্রেনে। মহাসড়কের চাপ বাড়লেও ভোগান্তিহীন ঈদযাত্রা, স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন মানুষ। বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ চট্টগ্রামের 2 উপজেলার মানুষ। সড়ক অবরোধ করে বিক্ষোভ, দুই পাশে গাড়ির দীর্ঘ সারি, তীব্র যানজটে নাকাল যাত্রীরা। আমি কি করব, কষ্ট অনেকবার পড়ে গেছি, পড়ে গেলি যেমন পা ফুলে গেছে। দারিদ্র্যের দুষ্ট চক্রে শিশু শ্রম, দুরন্ত শৈশব হারিয়ে যাচ্ছে কঠিন বাস্তবতায়, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। লোক দেখানো নীতিমালা ও আইন প্রয়োগের অভাবকে দুষছেন সংস্কার কমিশন। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বুয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে জলবায়ু ইস্যু নিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। 29 মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য দেবেন। প্রধান উপদেষ্টার বেইজিং সফরে 6 থেকে 8টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। 来改革选举制度，还包括司法体系、民政管理和执法机构。发经济不稳。Today's polycrisis world, wars and conflicts erode rights and disrupt economics. The genocide in Gaza continues despite global condemnation. The crisis in Palestine is not just an Arab or a Muslim concern, it is a humanitarian issue. The continued tension in Ukraine is heavily tolling on our global supply chain. The protracted crisis in Myanmar threatens regional stability. For more than 7 years, Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. We continue to bear significant social, economic, and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের অন্যতম সহযোগী চীন। তবে দেশটি থেকে নেওয়া ঋণের সুদহার বেশি এবং পরিশোধ সময়সীমা তুলনামূলক কম। প্রধান উপদেষ্টার চীন সফরে সুদ কমানো ও ঋণ পুনঃতফসিলের বিষয়ে দেশটির শীর্ষ পর্যায়ে আলোচনার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সফরে মোংলা বন্দর সহ উন্নয়ন সহ মোট 8টি সমঝোতা স্বাক্ষর সই হতে পারে। বিস্তারিত থাকছে ইয়ানুস শিফাতের রিপোর্টে। বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান অংশীজন চীন। পদ্মা সেতুর রেল সংযোগ, কর্ণফুলী টানেল, শাহজালাল সার কারখানার মতো বড় বড় প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত দেশটি। এবারে মংলা বন্দরে আধুনিকায়ন সহ আরও কিছু উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রধান উপদেষ্টার চীন সফরে 8টি সমঝোতা স্মারক সই হতে পারে। দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিচ্ছেন এই অর্থনীতিবিদ। সবগুলো খাতেই কিন্তু আমার মনে হয় যে চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অনেক সম্ভাবনা রয়েছে। এই সফরের মাধ্যমে যে সুযোগটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এতে আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে, তেমনি এটা একই ক্ষেত্রে অন্যান্য দেশ থেকে বিদেশি বিনিয়োগকেও আকৃষ্ট করতে সক্ষম হবে। অবকাঠামো উন্নয়নের বড় সহযোগী চীনের দেয়া ঋণ অনুদানের প্রতিশ্রুতির স্থিতি দাঁড়িয়েছে $10.46 বিলিয়ন। বিপরীতে গেল অর্থ বছর পর্যন্ত ছাড় হয়েছে $7.33 বিলিয়ন। তবে ঋণের ক্ষেত্রে সুদের হার ও চার্জ বেশি এবং পরিশোধ সময় তুলনামূলক কম। তাই প্রধান উপদেষ্টার সফরে এ বিষয়ে আলোচনার ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। দুই দেশের মধ্যে নেগোসিয়েট করে সামগ্রিকভাবে কিন্তু এটা করা সম্ভব।
উন্নয়নমুখী বিভিন্ন যেসব কর্মকাণ্ড সেখানে তো আমাদের বৈদেশিক ঋণের দরকার, তো সেটাও আমরা হয়তো চীনের সাথে আলাপ আলোচনা করব এবং সেখানেও শর্তটা যাতে শিথিল থাকে সে ব্যাপারেও বাংলাদেশের একটা আগ্রহ থাকবে। তারা বলেন বিদেশি ঋণের টাকায় প্রকল্প শুরুর আগে তা অর্থনৈতিকভাবে কতটা লাভজনক হবে সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে নিতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধান উপদেষ্টাকে পাঠানো এক বার্তায় গণতন্ত্র, অর্থনীতি ও নিরাপত্তা উন্নয়নে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, এই সময়ে বাংলাদেশের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি এবং নিরাপত্তা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী বলেও জানান তিনি। দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান ট্রাম্প। ঈদযাত্রার চতুর্থ দিনেও কোনো ধরনের স্ক্যাজুয়াল জটিলতা ছাড়াই রাজধানী ছাড়ছে ট্রেন। এদিকে এখনও চোখে পড়ার মতো ভিড় নেই বাস টার্মিনালেও। স্বস্তির ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আলামিন তুষার এবং গাবতলী বাসস্ট্যান্ডে আছেন রিপোর্টার আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, ঈদযাত্রার চতুর্থ দিনেও রেলপথের যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বেশ নির্বিঘ্নেই তাদের আসলে বাড়ির পানে ফিরছেন বলাই যায়। কেননা আসলে আজকেও আমরা সকাল থেকে এসে এখনো পর্যন্ত যেমনটা দেখেছি যে কোনো ধরনের ভোগান্তি বা তেমন আসলে উপচে পড়া ভিড় আসলে যেমনটা আসলে প্রতি বছর দেখা যায়, আসলে অন্য আগের বছরগুলোতে আমরা দেখেছি ট্রেনের ছাদে পর্যন্ত মানুষজন থাকে, তেমন কোনো ভিড় বা এমন কিছু কিন্তু আমরা লক্ষ্য করিনি। এবং যার অন্যতম কারণ দর্শকের আগেও আপনাদেরকে আমি জানিয়েছি যে এবার আসলে টিকিট একদম বাইরে থেকে আসলে চেক করে করে আসলে ভেতরে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে তার কারণে। এবং এর ফলে কিন্তু যারা আসলে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে যারা টিকিট কেটেছেন তারাই তাদের আসনে বসতে পারছেন এবং সেভাবে তারা আসলে যাতায়াত করতে পারছেন। সেই জায়গা থেকে আমরা যখন যাত্রীদের সঙ্গেও কথা বলছিলাম তারাও বলছিলেন যে তারা আসলে প্রচণ্ড খুশি, তাদের যেহেতু কোনো ধরনের ভোগান্তি নেই সেই জায়গা থেকে তারা আসলে প্রচণ্ড খুশি। এবং আমি যদি বলি সকাল থেকে এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় 14টির মতো আন্তনগর ট্রেন কিন্তু ছেড়ে গেছে, যার মধ্যে সবশেষ 9:30টার সময় অর্থাৎ 9:30-এ দেওয়ানগঞ্জগামী যে স্পেশাল ট্রেনটি আসলে এবার ঈদযাত্রার যে 5 জোড়া ট্রেন রাখা হয়েছে তার মধ্যে যেটি আসলে ঢাকা থেকে ছেড়ে যাবার কথা ছিল সেটি কিন্তু ছেড়ে গেছে। এবং কিছুক্ষণ পরে আমার পাশে থাকা এই যে ট্রেনটি দর্শক এখন আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ একতা এক্সপ্রেস, সেটি কিন্তু পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবার কথা রয়েছে 10:15 অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই। এবং সকাল থেকে যে 14টি ট্রেন এর মধ্যে ছেড়ে গেছে আন্তনগর কোনোটি কিন্তু একেবারেই দেরি করেনি, একদম সময় মতো প্রতিটি ট্রেন কিন্তু ছেড়ে গেছে। এবং আমরা দেখেছি যে যেমন ট্রেনগুলো যেমন সময় মতো ছেড়ে গেছে তেমনি আসলে আমরা দেখেছি যে ট্রেনের যারা যাত্রীরা রয়েছেন। এবং আমি যদি আরও একটু বলি যে এবারে ট্রেন যাত্রায় এতদিন কিন্তু আমরা দেখেছি যে এই গেল 3 দিন আমরা দেখেছি যে পরিবারের লোকজন গিয়েছে, আজকে কিন্তু আমরা দেখছি যে শুধু পরিবারের লোকজন নয়, সঙ্গে কিন্তু যে চাকরিজীবী যে মানুষটি রয়েছেন তিনিও কিন্তু আজ কিন্তু সঙ্গে যাচ্ছেন, এমনটাই কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে আজকের ঈদযাত্রার সবশেষ তথ্য এখনও পর্যন্ত। এখন আমরা চলে যাব গাবতলীতে, সেখানে সড়ক পথের ঈদযাত্রার খবর জানাবেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। ঈদের আর কিছুদিন বাকি আছে, তবে চিরাচরিত যে চিত্রগুলো আমরা দেখে থাকি বাস কাউন্টারগুলোতে এবার কিন্তু আসলে সেই চিত্রটি দেখা যাচ্ছে না। প্রায় খালি এবং অলস সময় পার করছে কিন্তু বাস কাউন্টারের লোকজন। এবং আমি যদি দেখাই এই কাউন্টারটি কিন্তু প্রায় আসলে ফাঁকা, মানে যাত্রীহীন বলা চলে। এবং এই কাউন্টারে আমি দেখেছি, ঘুরেছি, দক্ষিণাঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চলের কথা যদি বলি প্রায় প্রতিটি বাসেই কিন্তু 10 থেকে 15টি কিন্তু সিট খালি যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিগত কোনো সময় আসলে এরকম চিত্র তারা দেখেনি বলেও বলছেন। এবং বলি যে এবার কিন্তু আসলে ঈদ যাত্রা সহজ করার জন্য কিন্তু নিরাপত্তাও বাড়ানো হয়েছে। বিভিন্ন বাস টার্মিনালগুলোতে আমরা দেখেছি পুলিশ এবং র্যাবের কিন্তু ওয়াচ টাওয়ার কিন্তু তারা তৈরি করেছেন। এবং এই কাউন্টারে এসে গাবতলীর এই কাউন্টারে আমরা দেখেছি কিন্তু রীতিমতো হাক ডাক দিয়ে আসলে যাত্রীদেরকে কাউন্টারে ডাকা হচ্ছে, কিন্তু তবুও কিন্তু আসলে যাত্রী দেখা মিলছে না। এবং আমরা দেখছি যে উত্তরবঙ্গের কিন্তু আমরা কথা বলেছি কাউন্টারের সাথে, কাউন্টারের লোকদের সাথে, তারা কিন্তু বলছেন যে আসলে এবারের অনলাইন টিকিট এবং দীর্ঘ সময় ঈদের ছুটির কারণে আসলে এই শুরু থেকেই তারা মানে ধাপে ধাপে যাত্রী যাচ্ছে, তার ফলে একদিনে আসলে যাত্রী যে চাপটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে না।
প্রায় জনমানবহীন এই গাবতলী কাউন্টারে আমরা দেখছি যে আসলে যাত্রী নেই এবং তারা কিন্তু ঈদের ছুটি কাটানোর জন্য কিন্তু ধাপে ধাপে তাদের গন্তব্যে যাচ্ছেন, যার ফলে কিন্তু আজকে 27 রোজায় যেই আসলে যাত্রী আশা করা যাচ্ছিল সেটি কিন্তু আসলে আমরা দেখছি না। তো এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ। ঈদযাত্রার খবর জানাতে গাবতলী থেকে যুক্ত ছিলেন সহকর্মী সামিয়া এবং কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তুষার। সময় সংবাদে আরও থাকছে। 23 বছরে 30 বার আগুনের দক্ষিণের রক্ষা কবচ, বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন, পুড়ছে শত শত একর বনভূমি, মানুষের অবাধ যাতায়াত বন্ধের দাবি। দেশে প্রতি বছর লাগামহীনভাবে বাড়ছে শিশু শ্রমিক, সেই সঙ্গে বাড়ছে তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ঝুঁকি। বিগত সরকার শিশু শ্রম নিরসনে এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের নতুন শ্রম সংস্কার কমিশন বলছে, শুধু দারিদ্রতা নয়, বিগত সরকারের পুঁজিবাদী মনোভাবই শিশু শ্রম বন্ধ না হওয়ার মূল কারণ। বিস্তারিত চন্দ্রিমা চৌধুরীর প্রতিবেদনে, ছবি তুলেছেন আশরাফুল আলম। প্রচণ্ড উত্তাপে গলানো বিভিন্ন ধাতু ও রাসায়নিকের তীব্র গন্ধে যেখানে নিঃশ্বাস নেয়াই কঠিন, সেখানে 16 বছরের সবুজ প্রতিদিন কাজ করে 10 থেকে 12 ঘন্টা। ভয় তো লাগে একটু একটু, কিন্তু কি করব, ফ্যামিলিগত অভাব, এই জন্য করি। লেগুনা চালকের সহকারী হিসেবে কাজ করা 13 বছর বয়সী সাগরের গল্পটাও একই রকম। তার ছোট্ট কাঁধে উঠেছে সংসারের বোঝা। অনেকবার পড়ে গেলি পার যেমন পাও ফুলে গেছে, হাতের পিছলে পড়ে যায়, ব্যথা পেয়েছে অনেক। বিবিএস এর পর্যবেক্ষণ, নজরদারি না থাকাতেই ঝুঁকিপূর্ণ কাজে বাড়ছে 7 থেকে 16 বছর বয়সী শিশুর সংখ্যা, যাদের মাসিক আয় 2.5 থেকে সর্বোচ্চ 7,500 টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2022 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে কর্মজীবী শিশুর সংখ্যা প্রায় 35 লাখেরও বেশি, যার মধ্যে 11 লাখ শিশু রয়েছে নানান ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত। শিশু অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা এডুকো বাংলাদেশ বলছে, শুধু দরিদ্রতা নয়, সামাজিক উদাসীনতা ও আইনের কঠোর প্রয়োগের অভাবেই বাড়ছে শিশু শ্রম। একটা কারণ হচ্ছে যে আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা, সেই জায়গায় আমরা সবগুলোই বাংলাদেশে আমরা বলি যে বাংলাদেশের সোসাইটি অ্যাজ এ হোল চাইল্ড লেবার অ্যাকসেপ্ট করে। এমন বাস্তবতায় শিশু শ্রম কমাতে অন্তর্বর্তী সরকারের ভাবনা তুলে ধরেন শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আক্তার। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা আসলে শিশু শ্রম চাই না এবং ঝুঁকিপূর্ণ কাজ কি সেই কাজগুলোর একটা তালিকা করা, সেই কাজগুলোর মধ্যে সেই শ্রমিকরা, শিশু শ্রমিক বা কিশোর শ্রমিকরা যুক্ত হচ্ছেন কিনা সেটা তদারকি করা। এখন পর্যন্ত আমাদের আসলে জাতীয় মজুরিটা নিশ্চিত করা, এগুলো খুব জরুরি। শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, অনিশ্চিত ভবিষ্যতের হাতছানিতে স্বপ্নহীন জীবনে শ্রমজীবী শিশুদের শৈশব আটকে গেছে নানা সংকটে। একের পর এক প্রকল্প এলেও তাই বদলায়নি তাদের ভাগ্য। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বন্যহাতির আক্রমণে অতিষ্ঠ চট্টগ্রামের 3 উপজেলার মানুষ। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, দীর্ঘ 4.5 ঘন্টা হতে চলেছে, এখনো পর্যন্ত অবরোধ পালন করছে, কর্মসূচি পালন করছে এলাকাবাসী চট্টগ্রামের যে কর্ণফুলী উপজেলা রয়েছে সেখানে। কারণ এখানে হাতির আক্রমণে বারবার মানুষের মৃত্যু হচ্ছে। গত 22 তারিখও এক শিশুর মৃত্যু হয়েছে। বাবা সে লাশ নিয়ে আন্দোলন করেছিলেন, তারা কিন্তু প্রশাসন তাদেরকে 4 দিনের সময় বেঁধে দিয়েছিলেন, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকে ভোর থেকে কিন্তু তারা 6টা থেকে আবার আন্দোলনে নেমেছে। এরা হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। আজকে শবে-কদর উপলক্ষে মানুষ ঘরে ফিরছেন এবং অনেকেই ঈদের ছুটিতে ঘরে ফিরছেন, যে তারা যেতে পারছেন না। তবে যারা আন্দোলন করছে তারা বলছেন যে তাদের যে দাবি আছে সে দাবি যদি কর্তৃপক্ষ মেনে না নেয় তারা কিন্তু সে আন্দোলন চালিয়ে যাবেন, কারণ তাদেরকে আশ্বাস দেওয়ার পরও কিন্তু সে আশ্বাস দিচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইনে, প্রায় উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইনে যানজট, এবং সেখানে কিন্তু শিশু, কিশোর, নারী, সমস্ত মানুষ রয়েছে এবং ট্রাক, আবার ভ্যান, বিভিন্ন পণ্য
পণ্য বিভিন্ন যে কাঁচামাল সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সেরকম অভিযোগও করছেন এবং তাদের এইমাত্র এখন যে দাবি সেটি হচ্ছে কর্তৃপক্ষ এসে তাদের যদি কোনো একটি আশ্বাস দেয় তাহলে তারা উঠবেন, না হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তবে মানুষ দুর্ভোগে পড়ছেন, দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে যেভাবে পারছেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। তারা বলছেন যে আসলে কর্তৃপক্ষ যেন এটিকে সমাধান করে এবং আমরা প্রাথমিক পর্যায়ে পুলিশ দেখেছিলাম, পরবর্তী সেনাবাহিনী এসেছিলেন, সেনাবাহিনী হস্তক্ষেপে সে সমস্যা সমাধান করার চেষ্টা করেছিলেন সেনাবাহিনী, কিন্তু না হয় এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই কর্ণফুলী ইপিজেডের সামনে। এই ছিল সর্বশেষ তথ্য। চট্টগ্রাম মহাসড়কের খবরাখবর জানাতে যুক্ত ছিলেন রিপোর্টার শফিকুল আলম। অসাধু বন কর্মকর্তা ও মৎস্যজীবীদের দৌরাত্ম্য, আইনের ফাঁকফোকর, তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়া সহ নানা কারণে গত 23 বছরে 30 বার আগুন লেগেছে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবনে। এতে তিলে তিলে নিঃশেষ হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে আগলে রাখা এই ম্যানগ্রোভ বন। ঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডব থেকে বিস্তীর্ণ উপকূলকে রক্ষা করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। তবে প্রায় প্রতি বছরই এই বনে লাগছে আগুন। বন বিভাগের তথ্য মতে গত 23 বছরে সুন্দরবনের পূর্ব বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 30টি। এতে পুড়েছে একরের পর একর বনভূমি। সবশেষ গত 22 মার্চ থেকে পরপর কয়েক দফায় আগুনে পুড়েছে সুন্দরবনের বেশ কিছু এলাকা। অভিযোগ রয়েছে মাছ শিকার করতে গহীন বনে প্রবেশ করে আগুন দেয় অসাধু জেলেরা। এছাড়া মৎস্যজীবী ও মোয়ালদের অসচেতনতার কারণেও আগুন লাগে কখনো কখনো। হরিণের ফাঁদ পাতে এবং ওই অনেক দেখা যাচ্ছে ওই জাইলিয়া ওই যে ফেরিজাল পাতে। সে জায়গা হরিণ থাকে, বাঘ থাকে, সাপ থাকে, যদি আগুন যদি দেয়, যদি আগুনের ভিতরে আটকে যায় তাইলে হ্যাঁ মারা যাবে। জাতীয় সম্পদ রক্ষার জন্য এদের আইনের আওতায় আনা একান্ত দরকার। এর চারপাশে যে ছোট ছোট নদী বা খালগুলো আছে এগুলোকে যদি খনন করে এরকম করা যায় যে এটা বাটার সময় পানি পাওয়া যাবে, তাহলে এরপরে যে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাপন করা সম্ভব হবে। অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর আইন করে বনের মধ্যে চোরা শিকারী সহ মানুষের অবাধ যাতায়াত বন্ধের দাবি পরিবেশবিদদের। এটার সাথে স্থানীয় অসাধু কিছু ব্যবসায়ী আছে, মাছ ব্যবসায়ী, তারা এটার সাথে যুক্ত বলে মনে করি। ড্রোনের মাধ্যমে আমাদের সতর্ক নজরদারি ও টহল বৃদ্ধি করতে হবে। বন বিভাগের যে টহল আছে তার সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং টহল জোরদার করতে হবে। বনে আগুন লাগা ঠেকাতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। ভোলা, আরুয়া, বের এবং খরমাই 3টি নদী খনন করা হবে। অবশ্যই আমরা প্রকৃত দোষীদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেব। বন বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন প্রায় 6000 বর্গ কিলোমিটার। সময় সংবাদ, বাগেরহাট। আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। নির্দিষ্ট করে মহিমান্বিত এই রাতের ফজিলতের কথা উল্লেখ আছে পবিত্র কোরআন শরীফে। মহান রাব্বুল আলামিনের নৈকট্য এবং রহমত লাভের আশায় ইবাদত বন্দেগীতে রজনী পার করবেন ধর্মপ্রাণরা। তোহা কান্তামের রিপোর্ট। মহান সৃষ্টিকর্তা যে কয়েকটি রাতকে বান্দার কল্যাণের জন্য নেয়ামত হিসেবে দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লাইলাতুল বরাত বা কদরের রাত। পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে এ রাতেই। এর সম্মান বোঝাতে পবিত্র কোরআনে সূরা কদর নাজিল হয়। প্রতি বছর পবিত্র রমজান মাসের ২৬ তারিখ রাতে শবে কদর পালন করা হয়। তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন ২৭ রমজানের বিষয়ে হাদিসের একটি সূত্র থাকলেও একাধিক সূত্র বলছে রোজার শেষ দশকের রাতগুলোতে অনুসন্ধান করতে বলা হয়েছে শবে কদরের রাতকে। সওয়াব পাবো, বারাকা পাবো, নাজাত পাবো, এই আশায় যদি লাইলাতুল কদরে কেউ দণ্ডায়মান হয়, ইবাদত করেন, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মহিমান্বিত এ রাতকে কেন্দ্র করে উৎসব করা কিংবা ইবাদতের নামে উচ্চ শব্দে মাইক বাজানো থেকে বিরত থাকার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। আড্ডা দেওয়া, গল্পগুজব করা, লাইন ধরে রাস্তা দিয়ে চলা, রে কদর রাত জাগি, আরে জাগবেন তো, জেগে তো আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর পক্ষ থেকে দেওয়ার যে অঙ্গীকার, আল্লাহ তাআলা এই রাতে হায়াত, মৌত, রিজিক, দৌলত সবকিছু কদর মানে নির্ধারণ করা। রমজান মাসে সংযম আর ত্যাগের শিক্ষা নিয়ে সারা বছর জীবনের প্রতিটি ক্ষেত্রে তা পালন করার আহ্বান বিশেষজ্ঞদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবর্ষণে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করতে হবে, চীনের বোয়াও সম্মেলনে প্রধান উপদেষ্টা। স্বাধীনতা দিবসের শুভেচ্ছার বার্তা ট্রাম্পের।
উৎসব উদযাপনে ফাঁকা হচ্ছে ঢাকা। স্ক্যাজুয়াল বিপর্যয় নেই ট্রেনে। মহাসড়কে চাপ বাড়লেও ভোগান্তিহীন ঈদযাত্রা। স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন মানুষ। বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ চট্টগ্রামের 3 উপজেলার মানুষ। সড়ক অবরোধ করে বিক্ষোভ। দুই পাশে গাড়ির দীর্ঘ সারি। তীব্র যানজটে নাকাল যাত্রীরা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।